2 বছর যখন আপনার আগে স্ট্রোক করলো, স্ট্রোকের পরে কতদিন পরে আপনি ব্যায়াম বা থেরাপি এই জিনিসগুলো নেওয়া শুরু করছেন? স্ট্রোকের পরে আপনার ব্যায়াম বা থেরাপি যেটা বলে না, মনে করেন আজকে স্ট্রোক করছেন, এর কতদিন পর থেকে ব্যায়াম থেরাপি নেওয়া শুরু করছেন? ও, তার মানে স্ট্রোক হওয়ার 1 বছর পর থেকে থেরাপি শুরু করছেন। থেরাপি বলতে আপনাকে কি দিছে বলেন তো? শুধু গরম শেক দিছে? আচ্ছা, এবার আমাদেরকে একটু দেখান যে আপনার কি কি অসুবিধা হচ্ছে। প্রথমত তো হচ্ছে আপনার কথা বলতে সমস্যা হচ্ছে, তাই না? যেমন যেভাবে কথা বলছেন এটা আগে ছিল না আপনার। আচ্ছা, এবার আপনার হাতটা দেখান তো। হাত উপরে ওঠান, একদম ওঠান। আচ্ছা, হাত নিচে নামান। আচ্ছা, আমার আঙ্গুলটা শক্ত করে ধরেন তো। শক্ত করে ধরবেন, ওই হাত দিয়ে বাবা, বাম হাত দিয়ে। হ্যাঁ, শক্ত করে। আচ্ছা, ঠিক আছে। আপনার মেইন সমস্যা তাহলে এখন এই যে আপনার হাঁটাটা, তাই না? আমাদেরকে তাহলে একটু হেঁটে দেখান। চাচা, আপনি আগে কি কাজ করতেন? কার্টুন বানাতেন? আচ্ছা। ও, কার্টুন নিতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি আপনি কাজ করতে পারেন? আচ্ছা, ঠিক মতো কাজ করতে পারছেন না এই সমস্যার পর থেকে? আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহিনা সরকার, সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন। আপনারা আজকে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি 2 বছর আগে স্ট্রোক করেছেন এবং স্ট্রোক পরবর্তী কী সমস্যা বয়ে বেড়াচ্ছেন এবং এটার পিছনে আসলে কারণটা কি সেটার প্রেক্ষাপটটাই আপনাদেরকে তুলে ধরবো। উদ্দেশ্য হচ্ছে যে আপনারা খেয়াল করেছেন যে ভিডিওর একদম শেষের দিকে রুগী আসলে খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। এর প্রধান কারণ হচ্ছে তিনি যেহেতু কর্মক্ষম ছিলেন 2 বছর আগে এবং পরিবারের যে ব্যয়ভার বহন করার মতো একমাত্র কর্মক্ষম ব্যক্তি, সুতরাং তিনি তার এই সমস্যা পরবর্তী যেহেতু কাজটা ঠিকমতো করতে পারছেন না, বলতে গেলে তিনি আসলে তার ফ্যামিলির জন্য এখন বার্ডেনই হয়ে গেছেন। তার মেসেজটা হচ্ছে যেহেতু আজকে বিশ্ব স্ট্রোক দিবস, তো আপনি কি কি সমস্যা হলে বুঝবেন যে আসলে আপনার স্ট্রোক হয়েছে এবং এই স্ট্রোক পরবর্তী একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন ডাক্তার শরণাপন্ন হওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটার প্রেক্ষাপটটা তুলে ধরবো। আসলে স্ট্রোক হচ্ছে 2 ধরনের হতে পারে। যেমন মনে করেন আমাদের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণজনিত কারণে হতে পারে, অথবা মস্তিষ্কের কোনো রক্তনালীর যে রক্ত সরবরাহ সেটাতে কোনো জায়গায় ব্লকেজ থাকলে হতে পারে এবং এর ফলে যেটা হয় এই মস্তিষ্কের কোষগুলোর মধ্যে অক্সিজেন সরবরাহটা কমে যায়, ফলে এই যে ব্রেনের মধ্যে বিভিন্ন সেল বা কোষ থাকে সেগুলো তাড়াতাড়ি মরে যেতে শুরু করে। এবং আপনারা খেয়াল করবেন যদি বি ফাস্ট অর্থাৎ বিই এবং ফাস্ট FAST এই জিনিসটা যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের পরিবারে বা আপনার যদি স্ট্রোক হয় সেটা ধরতে পারবেন এবং তৎক্ষণাৎ আপনি ব্যবস্থা নিতে পারবেন। বিতে হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ আপনি দেখবেন আপনার শরীরের এক পাশে এর ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে অথবা ভারসাম্য কমে গিয়েছে। ইতে হচ্ছে আই, অর্থাৎ আপনার চোখে দেখবেন যে চোখে দেখতে সমস্যা হচ্ছে অথবা চোখে ঝাপসা দেখবেন। এবং FAST, এফতে হচ্ছে ফেস, আপনার মুখের এক পাশটা দেখবেন যে একদিকে সরে গিয়েছে, মুখের এক পাশটা দুর্বল হয়ে গিয়েছে। এতে হচ্ছে আর্মস, অর্থাৎ আপনার শরীরে একদিকের বাহু দুর্বল হয়ে গেছে। এবং এসতে হচ্ছে স্পিচ, অর্থাৎ আপনি যে আগে যেভাবে কথা বলছেন সে কথা বলার দুর্বলতা দেখা দিয়েছে। এবং টিতে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই স্ট্রোক পরবর্তী প্রতিটা মিনিট খুব ইম্পর্টেন্ট। আপনি যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে পারবেন, হসপিটালে ভর্তি হতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার ব্যবস্থাপনা শুরু হবে এবং আপনি স্ট্রোক পরবর্তী সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবেন। এখন জানেন যে আপনার আসলে এই যে স্ট্রোক হচ্ছে সেই স্ট্রোকের পিছনে যে কারণটা, সেই কারণগুলো কী? স্ট্রোক হওয়ার পিছনে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে ইরেগুলার ইনটেক ব্লাড প্রেশার যে ওষুধগুলো, অর্থাৎ আমাদের যাদের প্রেশার বেশি, আমরা অনেক সময় মনে করি যে আমাদের প্রেশার বেশি তখন আমি প্রেশার ওষুধ খাবো, এখন প্রেশার ওষুধ খাওয়ার দরকার নেই কারণ আমার প্রেশার কন্ট্রোলে আছে। এটা সবচেয়ে ভুল কনসেপ্ট। সুতরাং হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ অনেক বড় একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে আপনার শরীরের রক্তের মধ্যে যদি চর্বির পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ডিসলিপিডিমিয়া আমরা বলি, সেটা যদি হয়, আপনার স্থূলতা অর্থাৎ শরীরে যদি ওজন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, অনিয়মিত জীবনযাপন অর্থাৎ আপনি ঠিক মতো আপনার ডায়েটটা মেনটেন করছেন না, প্রচুর পরিমাণে ফাস্টফুড খাচ্ছেন, রেগুলার এক্সারসাইজ করছেন না, এটাও অনেক বড় একটা কারণ হচ্ছে আপনার স্ট্রোক হওয়ার পিছনে। এবং ধূমপান,
এর সাথে হচ্ছে যদি আপনার হার্টে কোনো ধরনের কোনো সমস্যা থাকে, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, প্রতিরোধের উপায় কি? আমাদের যে অনিয়মিত জীবনযাপন সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের শৃঙ্খল জীবনের মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে, আমাদের ঠিকমতো ঘুমাতে হবে এবং ঠিকমতো খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, বাইরে ফাস্টফুড থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, ধূমপান করা যাবে না এবং আমাদের রেগুলার চেক আপের মাধ্যমে আমাদের রক্তে চর্বি জমলো কিনা এবং হার্টের কোনো সমস্যা আছে কিনা এগুলো জেনে নিতে হবে। ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং উচ্চ রক্তচাপ হলে নিয়মিত ওষুধ খেতে হবে। ব্যাপারটা এমন না যে আপনার ব্লাড প্রেশার যেদিন কন্ট্রোলে থাকবে সেদিন আপনি খাবেন না। সবচেয়ে বড় যে লেসনটা আজকের এই ভিডিও থেকে সেটা হচ্ছে, যখনই আপনার স্ট্রোকের সমস্যা আপনি বুঝলেন, আপনি হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হলেন এবং পাশাপাশি ঠিক স্ট্রোক পরবর্তী পরের দিন থেকেই আপনি আপনার ব্যায়ামটা পেলেন কিনা। হ্যাঁ, ব্যায়াম এবং এটার সাথে দেখবেন যে আমরা আসলে কি ফিজিওথেরাপি বলতে যেটা বলি, ম্যাক্সিমাম সাধারণ রোগীরা যেটা বুঝে মেশিন দিয়ে কিছু শেক দিবে, গরম শেক অথবা মেশিনারিজ কিছু ব্যবস্থাপনা, বাট এটা সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট। স্ট্রোক রোগীদের জন্য বিভিন্ন ধরনের থেরাপিউটিক মেজার লাগে। যেমন এখানে তার স্পিচ সমস্যার জন্য একজন স্পিচ থেরাপিস্টকে দেখাতে হবে, তার হাতের দুর্বলতার জন্য অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে এবং পাশাপাশি তার চলাচলের যে সমস্যা হচ্ছে অর্থাৎ গেট, সেটার জন্য গেট ট্রেনিং খুব ইম্পর্টেন্ট। সুতরাং আপনি স্ট্রোক পরবর্তী একদম পরপরই যদি আপনি এই থেরাপিউটিক মেজারগুলো ঠিক সময় মতো ঠিক জায়গা মতো পেয়ে থাকেন এবং যেটার জন্য অবশ্যই আপনার একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, কারণ তার আন্ডারেই যে স্পিচ থেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্ট কাজ করেন, তাদের সমন্বয়ে আপনার চিকিৎসাটা যখন শুরু হবে দেখবেন এই যে স্ট্রোক পরবর্তী যে সমস্যাগুলো, যেটার জন্য একজন সুস্থ মানুষ যে স্বাভাবিক জীবনে ফিরতে পারতো কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে, একটা কমিউনিটির জন্য বার্ডেন হচ্ছে, একটা ফ্যামিলির জন্য বার্ডেন হচ্ছে, এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আশা করছি আমার আজকের ভিডিও লেসনটা আপনারা বুঝতে পারছেন। এই বিষয়কে স্ট্রোক দিবসে আজকের এই কথাগুলো থেকে আমরা সচেতন হয়ে যাই, পরিবারের সদস্যদেরকে স্ট্রোক পরবর্তী বিভিন্ন ধরনের ঝুঁকি থেকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।